এলার্ট শাক রিক রিক নি রেতন জো ন বর্ণনা রয়েছে। তেজু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, স্থির চোখে তাকিয়ে থেকে হঠাৎ থপ করে বসে যায় মাটিতে, উদ্ভূতভাবে দুইটা কোবরকে জড়িয়ে ধরে। তেজু অনুভব করতে চাচ্ছে মা বাবাকে, কিন্তু সে পারছে না। তাকে জড়িয়ে ধরছে না মা বাবা। গলায় হাহাকারের কম্পন ভেসে আসে, যেন বুক ফেটে যাচ্ছে। বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে কান্না করে অভিমানী গলায় অভিযোগ করে উঠল, কেমন আছো মা বাবা? তোমরা ভালো আছো খুব, তাই না? কিন্তু আমি তো ভালো নেই। আমি যে দুনিয়াতেই যা ননাম দেখছি। আব্বু, তুমি খুব বড় ভুল করেছ। নিজের রাজকন্যের জন্য ভুল মানুষ চয়েস করেছ, যাকে মোমের পুতুলের মতো রাখার জন্য তার হাতে তুলে দিয়েছ। সে আমাকে আঘাত করে, এই যে দেখো, হাতে, বুকে, কপালে। জানো ওই দিন রঙ্গর মুখোফি ঢেলে দিয়েছে আমার হাতে, বুকে। খুব জোতারা চিহ্ন লছিল আমার। দাদু, বীর ভাই সামলে নিয়েছে দাড়ি, কিন্তু তারা তো আমার বাহিরের তগুলো সরালো। আমার ভিতরটা যে পুড়ে গেছে। আমি যেতি লেতি শেষ হয়ে যাচ্ছি। সেই ক্ষত কিভাবে সারবে বাবা? তুমি নিজের রাজকন্যাকে রাজরানীর মতো রাখার জন্য বিশ্বাস করে তা দের হাতে তুলে দিয়েছিলে, কিন্তু তারা কথা রাখেনি, আমাকে রাজরানী করে রাখেনি। জানো, কাজের মেয়েও আমার থেকে বেশি ভালোবাসা পায়। আমি তাদের কাছে ফেলা। তারা তোমার রাজকন্যাকে আবার বিয়ে দেবে বলছে, কিন্তু আমি চাই না। আমি এই বাড়ি থেকে যেতে চাই না। কি করব আব্বু, বলো না? চিৎকার করে কান্না করছে তেজু। হামাগুড়ি দিয়ে মায়ের মাথার কাছে আসে, গলা এবার আরো কেঁপে ওঠে, কান্নায় গুমরে যায়। আম্মু, তুমিও খুব তোমার মামুনিকে ফেলে খুব সুখে আছো বাবাকে নিয়ে, তাই না? কিন্তু আমি তো ভালো নেই। তোমাদের সাথে আমাকে কেন নিয়ে গেলে না? জানো, যখন কারো মা ভালোবেসে কপালে চুমু খায়, আমার কান্না পায়। আমার খুব ইচ্ছা হয় সে কি ভালোবাসার পাওয়ার, কিন্তু আমাকে দেওয়ার মতো মানুষ নেই। আমার খুব লোভ হচ্ছে আম্মু তোমার মুখে মামুনি ডাক শোনার। তুমি চলে যাওয়ার পর কেউ আমাকে এই নামে একবারও ডাকলো না। যদি তোমাদের সাথে না নিয়ে যাবে তাহলে ছোট থাকতে লাটি প্রেমে ফেলতে। আমি যে সহ্য করতে পারছি না। কান্নার সাথে একাধারে অভিযোগ করছে তেজু, প্রশ্ন করছে, কিন্তু উত্তর দেওয়ার মানুষগুলো নীরবে শান্তিতে শুয়ে আছে। পরনের সাদা কাপড় মাটি লেগে রংছনে হয়ে গেছে, ডাগর ডাগর চোখগুলো পানিতে টইটম্বুর। হামাগুড়ি দেওয়ার কারণে কোমর সমান চুল খুলে গেছে, দেখতে কেমন উদ্ভট লাগে। তেজু নিঃশব্দে কান্না করছে। কিছুক্ষণ পর উঠে আবারও মায়ের কবরের মাঝখানে আসে। ঠিক পাশে মাটিতে একটা পুতুল আঁকে, আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কান্না মুখে হঠাৎ হাসতে হাসতে বলের মতো সে আঁকা মাটির পুতুলের প্রতিচ্ছবিতে চুমু খায়। কণ্ঠস্বর ভাঙা হাসির সাথে কাদস্বরে মিলিয়ে যায়। তুই সবার কাছে নীরব হয়ে থেকে গেলি। কেউ তোর অস্তিত্বের কথা জানল না, কেউ তোকে জানার প্রয়োজন মনে করল না। তুই এই রকম সারা জীবন নীরব থেকে যাবি, কারো কাছে নিজেকে প্রকাশ করতে পারবি না। সেই আঁকা মাঠ হ্রস্ব কাটতে একাধারে চুমু খেতে খেতে তেজু বলতে থাকে, সাথে ফুফাচ্ছে। ছাদ থেকে মস্তকবিহীন সের মতো রিহান দেখে যাচ্ছে। ঘামছে রিহান, যে কোনোদিন আপসেট হয়নি, সে আজ ভীষণ ভয় পাচ্ছে। বুঝতে পারছে নিজের তত্তুর পথস আর নিজেই আস্তে ধীরে তৈরি করছে। চোখ লাল টুকটুকে হয়ে গেছে, ঠোঁট কামড়ে ধরে আছে, কিন্তু নিজের চেষ্টায় সফল হতে পারে না। জীবনের দ্বিতীয়বারের মতো চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, নীরব দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। কণ্ঠ ভারী, কিন্তু আবেগে ভেঙে পড়ে। সেই তিতা সত্যিটা বলে ওঠে, যেই দিন আমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনবি, সেই দিন তোর বুকে গুলি চলবে যান। একটু ভালোর জন্য তোকে আমি হারাতে আকার রব না। এত অভিযোগ করিস না, আমি যে সহ্য করতে পারছি না। আমাকে একটু সময় দে, পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে ফেলবো। ছাদে বসে কান্না করছে রিহান। কেউ এই অবস্থায় তাকে দেখলে হয়তো নিজেকে বলবে। আজ পর্যন্ত কেউ তার চোখের পানি দেখেনি। জীবনে একবার কেঁদেছিল, তাও সে এই নারীর জন্য। আজ আবারও কান্না করছে সেই নারীর জন্য। সবাই তাকে গ্যাংস্টার হিসাবে চিনলেও তার মাঝে যে একটা মনা তা সে খুব গোপনে এই নারীর জন্য সাজিয়ে রেখেছে। রিহান পকেট থেকে রুমাল বের করে চোখ মুছে নিল, উঠে দাঁড়িয়ে বাগানে তাকায়। নেই, চলে গেছে তেজ। নিজেও সিঁড়ি বেয়ে নিজেও নেমে যায়। হাসপাতাল, রাত 1টা। অরণ্য দাঁড়িয়ে আছে মুহিদের সামনে। তার সাথে কেউ নেই। একজন ফোন করে বলেছে তালুকদার বাড়ির ছেলে মুহিত তালুকদারকে কেউ হাসপাতালের ভর্তি করেছে। টিমের অন্য সদস্যরা আসতে একটু দেরি হবে। খবর পাওয়া আকারত্রয়ী অরণ্য চলে এসেছে। তার চোখে আগ্রহ আর উদ্বেগ দুটোই মিশে আছে, যেন জানে কিছু ভয়ানক ঘটনা অপেক্ষা করছে। অরণ্যের কণ্ঠে কাঁচা কেঁপে ওঠে, হরফগুলো আছড়ে পড়ে ফিসফিস করে বলে, কেমন লাগছে মুহিত? চিনতে পারছো আমাকে? ফুলের ভাই অরণ্য চৌধুরী। মনে পড়ে সেই 2 বছর আগের কথা। মুহিত শুনে জবাব দিতে পারে না। কিভাবে দিবে, জিহ্বা নেই। ঘরের পরিবেশ টানটান, তার নিঃশ্বাসও যেন অনির্দেশ্য। মুহিদের চোখে ভীতি দুঃস্বপ্নে স্মৃতি জেগে ওঠে। সে ভুলে যেতে চেয়েছিল, কিন্তু অতীত তার কাঁধে লেগে আছে। অতীত 2 বছর আগে। দুপাশে বিনি করা ব্লু কালারের স্কুল ড্রেস, শো বেল্ট, কোমরে বেল্ট,
পুরোনাটা সামনের দিকে গিটমে রে ফেলে রাখা। ফুল লাফিয়ে লাফিয়ে হাঁটছে আজ ভীষণ খুশি, কারণ তার বেস্ট ফ্রেন্ড তেজু। ফুলের খুশি দেখে তেজু খুশি। ফুলের হাসি তার ভালো দিনের সঙ্গী। আজকে অনেক কষ্ট করে স্কুল এসেছে। সকাল 5টায় উঠে নামাজ পড়েছে, সবার জন্য নাস্তা বানিয়েছে, সব কিছু পরিষ্কার করেছে। তবু বড় মা বলছে না আসতে, কারণ দুপুরে রান্না করতে হবে। অনেক কষ্টের মধ্য দিয়ে এসেছে। থা পোপরও খেয়েছে, টিফিন ঘন্টায় চলে যেতে হবে। সব কষ্টের ঊর্ধ্বে শো একটাই, আজই এই চঞ্চল মেয়েটার জন্মদিন। নিশ্চয় ভাইয়ের সাথে ঝগড়া করে চলে এসেছে বরাবরের মতো তার উইসের আশায়। আমাকে গিফট দিবা না হানি? হানি ডাকটা শোনার সাথে তেজুর মন শান্তির ছোঁয়া পায়। ফোর্ট তেজু মনে পড়ে 5 দিন আগেই বীর ভাইকে বলে গিফট এনে রেখেছে। সে ছটফট করে ব্যাগ খুলে সুন্দর একটা পুতুল, কাচের ভিতরে সাদা ফ্রুকে, যেন রমিনাটা তার ফুলবানু। খুব দামি মনে হয়, জানে না সে। এগিয়ে দেয় ফুলের দিকে। ফুল হাতে নেই, কিন্তু মুখে হাসি নেই। সে অন্য কিছুর আশা করেছিল প্রতি বছরের মতো। কিতনুহানির হাতে তো এবার সেট নেই, মন খারাপ হয়ে যায়। তেজুর সব দেখে মুচকি হেসে বের করে নিজের তৈরি সাদা কাপড়ে মোড়ানো রুমাল। তার উপর কালো সুতায় ঝকঝক করে আমার ফুলবানু। খুশিতে চোখ চকচক করে ওঠে ফুলের। রুমালটা তার হানির বানানো। তাড়াতাড়ি করে কাচের পুতুলটা তেজুর হাতে ধরিয়ে দেয়া হলো। হানি, এটা আমার জন্য। খুব সুন্দর হয়েছে। বরাবরের সহসরল প্রশ্ন যা প্রতিবছর করে। জানে তার জন্য, তাও জিজ্ঞেস করে। তেজু অবাক হয়ে যায়, ফুলকে যত দেখে তত ভালো লাগে। তেজু মুগ্ধ চোখে তাকিয়ে আছে ফুলের হাসিখুশি মুখটার দিকে। সামান্য তারটার জন্য এই দামি পুতুলটা অবহেলা করল। তেজু হঠাৎ রাস্তার মাঝে শক্ত করে জড়িয়ে ধরে তার ফুলবানুকে। কেন যেন তেজুর ভয় লাগছে। হানির এমন জড়িয়ে ধরা দেখে ফুলও জড়িয়ে ধরে। ফুল, তুই কখনো আমাকে ছেড়ে যাবি না? আকার, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, ভীষণ ভালোবাসি। আমিও হানি। টং দোকানের পাশ থেকে মুহিত তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে ওদের দিকে। পাশে তার দুই বন্ধু। মুহিদের বন্ধুকো চা দিয়ে বলে উঠে, কিরে মামা, লটাকে তো অনেক চেষ্টা করলি পটানোর, কিন্তু মেয়েটা তো অনেকতে জিতরে পাত্তা দিল না। মুহিদের গায়ে উষ্ণতা ছড়ায়। গোয়ার লোভ মিশে আছে। লোকটার চোখে ফুলের শরী লতার কাছে পরকৃত্য। তার জীবনে কত মেয়ে এসেছেন গিয়েছে হিসাব নেই। ইতোমধ্যে 4টা অর্শনে মামলা খেয়েছে। খেলেও 2 দিনের বেশি যে লে থাকতে হয়নি। টাকা যখন কথা বলে তখন এই শব্দ খুব নোকরা কোনো ব্যাপার না। এই মেয়েটাকে পেতে সে বহু চেষ্টা করেছে, কিন্তু মেয়ে পাত্তা দেয়নি। ভাইয়ের ভয় দেখায়। মনে মনে শপথ করে আজ স্কুল থেকে ফেরার পথে দেখে নিবে। 4টা বাজে। স্কুল থেকে ফিরছে ফুল, ঠিক সেই রাস্তা দিয়ে। তার হানি নেই। টিফিন টাইমে দুপুরে চলে গিয়ে হাতে মুড়িয়ে রেখেছে তেজুর দেওয়া রুমাল। পুতুলটা ব্যাগে রেখে নিয়ে যাচ্ছে। রুমালটা হাতে যা কিছুক্ষণ পর পর চুমু খাচ্ছে। খুশি মনে মেয়ের মতো লাফিয়ে বেড়াচ্ছে। সামনে হঠাৎ একটি গাড়ি এসে থামে। ফুল চমকে দাঁড়ায়। ফুল, কোথায় যাচ্ছিস? আজ বরণ বাড়ি না গিয়ে আমাকে খুশি করে দাও। মুহিদের কথায় ফুল পিছু হাঁটে। মুহিত পা গলের মতো হেসে এগোয়। খপ করে ফুলের হাত ধরে গাড়িতে টেনে নেয়। পিছন থেকে 2টা স্কুলের মেয়ে এই দৃশ্য দেখে ভয়ে কিছু না বলে পালিয়ে যায়। প্লিজ আমার কাছে আসবেন না, ফুল বলতে বলতে পিছিয়ে যায়। মুহিত পা গলের মতো হাসছে। সামনে এগিয়ে আসছে। হঠাৎ হাতে ধরে মরবেল টেনে ছিঁড়ে দেয়। দাড়ি ওড়নাটা টেনে ফেলে দিল। ফুলের বুকে সুনির্দিষ্ট কিছু নেই। বিচ্ছিন্নতা ছড়ায়। তুচ্ছ অবস্থা হাতাড়াড়ি ভাবে দেওয়ার চেষ্টা করলেও পারে না। মুহিত এক হাতে ধরে রেখেছে। মুহিদের 2 বন্ধুরা নিক, রিয়াজ অপমানজনক হেসে রেকর্ডিং করছে। মামা, এটা আমার শিকার। প্রথমেই আমি মজা নিব, তারপর তোরা নিস। কথা বলে যা পিয়ে পড়ে ছোট্ট ফুলের ওপর। ফুল দিক বেদিক হারিয়ে ফেলে। চাইলেও শক্তিতে পারে না। চিৎকার করে ননা করে। পরিবেশ ভারী হয়ে ওঠে। এই শান লোকদের হৃদয় অচেতন। তাদের মন ভিজে না ফুলের চোখের পানিতে। 1 ঘন্টা ধরে মুহিত রেতন চালায়। এরপর তার বন্ধুদের উদ্দেশ্যে বলে ওঠে, এখন তোদের পালা, যা ইচ্ছা করো। মুহিদের বলতে দেরি, তাদের পিয়ে পড়তে দেরি নেই। ছোট্ট ফুল নেতিয়ে গেছে। কথা বলার মতো শক্তি নেই। এক দৃষ্টিতে বেগের দিকে তাকিয়ে আছে। পুতুলটা ভেঙে গেছে বেগ কাঁধ থেকে নিয়ে উপরে ফেলার কারণে। শ্বাস বন্ধ হয়ে আসে। বুঝতে পারে পৃথিবীতে এইটুকু সময় ছিল তার। মুখের সামনে বারবার ভাইয়ের মুখটা ভেসে ওঠে। তার বলা পবিত্র ফুল আজ অপবিত্র হয়ে গেল। তার সাথে আর পবিত্র ফুল শব্দটা যায় না। সে রা গেলে তার ভাই থাকবে কিভাবে? রা যাওয়ার পর ভাইয়া তো মা বাবা দুইজনের দর দিয়ে বড় করছে। ভাবতে ভাবতে এক সময় চোখ বন্ধ করে ফুল। রাত 8টা। ফুলের ননদ দেহ পড়ে আছে রাস্তায়। কিছুক্ষণ মুহিত ও তার বন্ধুরা প্রাইভেট কারে এসে কামে তারা চিহ্নরে গাড়ি থেকে ফেলে রেখে গেছে পতেঙ্গা মেইন রোডে। চট্টগ্রামের রাত হলেও এই জায়গা আলোকিত। চারিদিকের দোকান ও শপিং মলের আলো এখনো দিনের মতো পরিষ্কার ঝকঝকে। সবাই ঘিরে ধরেছে, কিন্তু কেউ এগিয়ে আসে না। অনেকেই মোবাইলে ভিডিও করছে, কারণ এটা পুলিশের বোন। ভিডিও খুব বেশি রাল হবে তাদের।
ভিড়ের মাঝখানে হঠাৎ না দের মতো অরণ্য ছুটে আসে। সে হাঁপাচ্ছে, বনের রব তবেজাসরি রোটা আঁকড়ে ধরে বসে বনের মাথা নিজের উলুতে রাখে। উস্কুস চুল, শরীরের সাদা শার্ট কুঁচকে গেছে, চোখে অঝরে জল পড়ছে, কণ্ঠস্বরে থাকা কাঁপুনি যেন গলার ভেতর থেকে ছুটে ওঠে। নি রব বাতাসে কেবল মানুষের ফিসফিস আর কখনো একদম নীরবতা। আন্ডারস্কোর পুতুল, আমার পুতুল, কথা বল। দেখ ভাইয়া এসেছি। একাধারে থাক পড়ে যাচ্ছে মুখে, জোর করে বোনকে জাগাতে চাচ্ছে। গলা পছে নিজেকে ক্ষুণ্ণ করে ফেলতে ইচ্ছা করছে, সে ব্যর্থ হয়। সকালে অনেক নিষেধ করেছে ফুলকে যাতে স্কুল না আসে, তবু সে প্রতিবছরের নেই গিয়েছিল তেজুর জন্মদিনের উইশের জন্য। তাকে জোর করে ডিউটিতে পাঠিয়েছে, কিন্তু সে যায়নি ডিউটির নাম করে গোপন। এক আর বোনের জন্য সারপ্রাইজ সাজা যাচ্ছিল। বিকেল থেকেই অরণ্য স্কুল গেটে দাঁড়িয়েছিল, যাতে বোনকে নিয়ে যেতে পারে নিজের সাথে। অনেকক্ষণ স্কুলের পাশেই দাঁড়িয়ে থেকেও বোনকে পায়নি। ভেবেছিল বরাবরের মতো পাটনা মি করে বাড়ি চলে গেছে একলা, তাই বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরে দেখল বোন নেই। তখন থেকে গলের মতো খুঁজছে। কিছুক্ষণ আগে ফোনে খবর পেয়েছে তার বোনকে তারা চিহ্ন অর্শন ধরে ফেলে রাখা হয়েছে রাস্তায়। সেই খবর শুনে অরণ্য ছুটে এসেছে। বোনের সব রিড়ে চোখে পড়ে তারা চিহ্ন হাতেরও চিহ্ন। পোশাক রয়ে গেছে, সামনের তাম্বুলো ছেঁড়া। অরণ্য নিজের শার্ট খুলে বোনের ওপর চাপিয়ে দেয়। কাপা হাতে পালস চেক করে, কোনো স্পন্দন নেই। আকারতের তারা চিহ্ন তবেজার রুমাল চকচক করছে। অরণ্য সেই রুমালটি চেনে। প্রতিবছরের মতো এই রুমালের লোভে বোন আজকে স্কুল গিয়েছে। মা বাবা মারা যাওয়ার পর এই বোন তার বেঁচে থাকার কারণ। গলের মতো চিৎকার করে কাঁদছে অরণ্য। আন্ডারস্কোর এই ফুল, আমার পবিত্র ফুল, কথা বলছিস না কেন? দেখ ভাইয়া এসেছি। ভাইয়াকে বল না কে করেছে এসব। চোখ খুল না, দেখ ভাইয়ার দম বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখ ভাইয়ার বুকটা পুড়ে যাচ্ছে। তুই কি করে ভাইয়াকে একা ফেলে যেতে পারিস? উঠো না বনু, ভাইয়াকে দরকর শঙ্কর, চুল টেনে ধর, ধমক দে। অরণ্যর মুখের শব্দগুলোর শেরপথে ভেঙে কেটে যাচ্ছে। আছড়ে পড়া মানুষ সব মিলিয়ে স্তব্ধ। অরণ্যরা হাজার রিতে ফুল কোনো জবাব দেয় না। তার চারপাশে থাকা মানুষরা হতভম্ব। কেউ কেউ মোবাইলে ভিডিও করে, কেউ নীরব। আন্ডারস্কোর কে করেছে আমার ফুলের সাথে এটা? চিৎকার করে জানতে চায়, কিন্তু কেউ জবাব দেয় না ভয়। কিছুক্ষণের মাঝে একজন রিকশাচালক সাহস করে বলে, আন্ডারস্কোর তালুকদার বাড়ির ছেলে মুহিত তালুকদার। এই নাম শুনে অরণ্য রাগে ফেটে পড়ে। বোন তাকে অনেকবার অভিযোগ করেছে, কয়েকবার মুহিতকে শাসিয়েছে, কিন্তু কিছুদিন ধরে বোন আর কিছু বলেনি। তাই ভেবেছে হয়তো আর ডিস্টার্ব করে না। মুহূর্তেই পুলিশ আসে, পরিস্থিতি সামাল দেয়। ফুলকে স্ট্রেচারে তুলে গাড়িতে নেওয়া হয়। অরণ্য পুলিশের গাড়িতে ওঠে, চোখে অদম্য প্রতিজ্ঞা আর বুকের ভেতরে ছড়িয়ে থাকা প্রতিশোধের তারা চিহ্নগুণ নিয়ে। রাত 9টা, অরণ্যের পরনে সাদা পাঞ্জাবি। কিছুক্ষণ আগে জানাজা পড়ে দাফনা হয়ে গেছে তার পবিত্র নিষ্পাপ ফুলের। অরণ্যের হাতের তালুতে কবরের মাটি লেগে আছে, সে মাটিটাকে ছুঁয়ে দৃঢ়তা চোখে অশ্রু নিয়ে বলে, আন্ডারস্কোর আমি এই মুহিতকে তালুকদারকে কখনো ছাড়ব না। অরণ্য তার পুলিশ টিমকে নিয়ে তালুকদার বাড়ির দিকে রওনা দেয় প্রতিশোধের প্রতিজ্ঞা নিয়ে। পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে মুহিত। কোনো অপরাধবোধ নেই তার মাঝে। এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। চিৎকার করে তেজুর উদ্দেশ্যে বলে, কি হয়েছে, আর কতক্ষণ লাগবে? কিচেনে তেজু শরবত বানাচ্ছে। মুহিত ভাইয়া এসে অর্ডার দিয়েছে লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে। সে আকার কি অনেক ক্লান্ত। তেজু তাই শরবত বানাচ্ছে। সে জানে না এই ক্লান্তি তার ফুলবানুকে নষ্ট করার কারণে। যদি জানতে হয়, হয়তো শরবতের বদলে দিত। শরবত বানানো শেষ করে তেজুর ড্রয়িং রুমে এসে মুহিতের দিকে এগিয়ে দেয়। মুহিত তেজুকে আগাগোড়া পর্যবেক্ষণ করে, যেন সেকেন্ডের মধ্যে তেজুর শরীর মেপে ফেলে। মুহিত হাত বাড়ায়, তেজুর শরবতটা বাড়ায়। ঠিক তখন কেউ একজন তথ্যিমে শরবতটুকুও ফেলে দেয়। আন্ডারস্কোর ইউ আন্ডার অ্যারেস্ট মিস্টার মুহিত তালুকদার। আন্ডারস্কোর অভিযোগ। আন্ডারস্কোর আপনার নামে কেস ফাইল করা হয়েছে। আপনি মিস্টার মুহিত তালুকদার অরণ্য চৌধুরীর বোন ফুলকে স্কুল থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছেন। মুহিত হাসে ঠাট্টা স্বরেই। আন্ডারস্কোর প্রভু। অরণ্য রেগে যায়, মুহিতের কলার চেপে ধরে। আন্ডারস্কোর প্রভু আছে, তোর বিরুদ্ধে সাক্ষী আছে, অনেকেই দেখেছে। তোকে ছাড়ব না আমি, যা নওয়ার। মুহিত একটু চমকে, প্রভু আছে শুনে বুঝতে পারে না কে সাক্ষী দিবে। ড্রয়িং রুমে এমন চিৎকার সবাই জমা হয়। রুহি কিচেন থেকে সব দেখেছে। উপরে থেকে মুহিদের মা নিচে নামে। পাশে আছে মুহিদের বাবা অরণ্য তালুকদার, সাথে বীর নামের লোকও আছে। লেখিকার নাম একজন অরণ্য চৌধুরী, অন্যজন অরণ্য তালুকদার, তাই কেউ বলায় ফেলবেন না। তেজু মূর্তির মতো দাঁড়িয়ে আছে, বারবার কানে বাজছে, অরণ্য চৌধুরীর বোন ফুলকে স্কুল থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছেন। বিশ্বাস করা মুশকিল। চোখ দিয়ে অঝরে পানি ঝরে। বিশ্বাস করতে পড়ছে না সে। এই জন্য বুঝি মনটা এমন করে ডাকছিল।
আস্তে করে সোফা ধরে বসে পড়ে। কথা বলার মতো শক্তি নেই, মানতে পারছে না সে কিভাবে তার ফুলবানু চলে যেতে পারে। রুহি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, তারা কেউ বুঝতে পারছে না তেজ হ্রস্ব উকার কেন কান্না করছে। মেয়েটা কি তার স্কুলের মনে প্রশ্ন জাগে কিন্তু পাত্তা দেয় না। তারা কোনোদিন তেজুর খোঁজ রাখেনি, তাই তেজুর ফুলের ব্যাপারেও জানে না। মুহিত অসহায় চোখে বাবার দিকে তাকায়, বুঝতে পারেনি কেউ দেখে ফেলবে। অরণ্য তালুকদার চোখ ইশারা করে কিছু হবে না বুঝায়। বীরঘ্রি না ভরা চোখে বাবার দিকে তাকায়। আজ তার কারণে ভাইয়ের এত অবনতি। তেজুর কাছে গিয়ে বসা থেকে ধরে তুলে। সে জানে এই মেয়েটা তার তেজুরান। দীর্ঘ ইকার প্রাণ ছিল। কত শত গল্প বলতো মেয়েটাকে ঘিরে, তার হিসাব নেই। হাত দিয়ে যত্নসহকারে চোখের পানি মুছে দেয়। মিস্টার মুহিত তালুকদার, আমাদের সাথে ভালোই যাবেন নাকি অন্য রাস্তা অবলম্বন করব? আন্ডারস্কোর ওকে চলুন। মুহিত বুক ফুলিয়ে হেঁটে যাচ্ছে যেন সে কোনো গর্বের কাজ করেছে। অরণ্য যাওয়ার আগে তেজুর দিকে তাকায়। মেয়েটার চোখের পানিগুলো যে তার ফুলের জন্য ঝরছে তা বোঝার দরকার হয় না। পিছন থেকে এসে তেজুর সামনে দাঁড় আকারেও পকেট থেকে রুমালটা বের করে তেজুর হাতে দেয়। অরণ্য কোনো কথা বলে না, রুমালটা তেজুর দিকে রে চলে আসে। গোমাখার রুমালটা দেখে ডুকরে কেঁদে উঠে তেজু। বারবার নিজেকে দোষী মনে হচ্ছে। তার সাথে রিচয় না হলে বোধহয় ভালো হতো, তাহলে মুহিত ভাইয়ের চোখে পড়তো না ফুল। জন্মদিনের দিনও স্কুল আসতে হতো না, তাহলে তার ফুলবানু আজ বেঁচে থাকতো। ভাবতে বুক কফে কে যাচ্ছে, কেউ তাকে আর হানি বলে ডাকবে না। 18 দিন পর অরণ্য বসে আছে ফুলের কবরের পাশে। চারপাশে হালকা বাতাস, গাছের পাতা খসখস করছে। আকাশ মেঘলা নীরবতার মাঝেই কাদার সুর ছড়িয়ে আছে। অরণ্যের চোখে অঝরে জল। সঠিক বিচার পেলেও সে যেন হেরে গেছে। মুহিত আজকে ভোরে ছাড়া পেয়েছে। অরণ্য বুঝতে পারে টাকার শক্তি কত বড়। আন্ডারস্কোর পুতুল, আমি পারিনি তাকে শাস্তি দিতে। আমি একজন ব্যর্থ ভাই। বিশ্বাস কর পুতুল, আমার নিঃশ্বাস চলছে কিন্তু আমি বেঁচে নেই। জীবন যেন শেষটি তারা চিহ্নহীনতালা হয়ে বেঁচে আছি। তোর ভাই এলোমেলো হয়ে গেছে। সে আর বাসায় যায় না, শ্বাস বন্ধ হয়ে আসে। সেখানে যে সব স্মৃতি তোর কি করে থাকবো আমি। এখন কেউ আমাকে মিষ্টি করে শাসন করে না। তোর ভাই একদম বরবাদ হয়ে গেছে। তুই খুব স্বার্থপর ফুল। মা বাবার মতোই ঠিক আমাকে একা করে চলে গেলি। হাওয়ার মাঝে ছড়িয়ে পড়ে অরণ্যর হাহাকার গলা কাঁপছে, বুক কধ অর্ফ রকরে চোখে লতা। বর্তমান ওই দিনের আহাজারি এখনো অরণ্যের মনে রয়ে গেছে। সে ফিসফিস করে বলে, আন্ডারস্কোর সেই দিন আমার কষ্ট কেউ দেখেনি। আমার পবিত্র ফুলকে তারা চিহ্নস্ত্র করে তুই বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছিস। আমার নিষ্পাপ ফুল অকালে ঝরে পড়েছে একমাত্র তোর কারণে। এই কথা বলে পাশ থেকে একটা লিশ তুলে মুহিদের মুখে চেপে ধরে। মুহিত ছটফট করে, শ্বাসকষ্ট হচ্ছে। হাত পা ছুঁড়ে চার চেষ্টা করে, কিন্তু অরণ্য তার সর্বশক্তি দিয়ে বালিশ চাপিয়ে রাখে। মুহিদের কণ্ঠ রুদ্ধ হয়। কিছুক্ষণের ভেতর সে নিরস হয়। একার পরে হের প্রতিটি নখ অরাচরা থমকে যায়। অরণ্য ধীরে ধীরে বালিশটা সিটের নিচে লুকিয়ে রাখে। মুহিদের পা সোজা করে ফেলে। জীবনে প্রথমবার কারো প্রাণ কেড়ে নিল সে। কিন্তু চোখে অনুতাপ নেই, আছে শুধু গভীর শান্তি। সব ঠিক করে কেবিন থেকে বাইরে দাঁড়ায়। অপেক্ষা করছে কখন টিমের লোকজন আসবে। রিহান ক্যামেরায় সব দেখছে আর হাসছে। সে ইচ্ছাকৃতভাবে আগে থেকেই অরণ্যকে খবর দিয়েছিল, জানতো এমন কিছু ঘটবেই। শামীমকে দিয়ে কেবিনে মিনি ক্যামেরা লাগানো হয়েছিল। এই দৃশ্য তার প্রয়োজন ছিল। সেই ভিডিও ভবিষ্যতে বড় হাতিয়ার হবে তার।